नमस्कार बंधुरा हु एवर गोइंग टू रूल ढाका मास्ट हैव ए फेवरेबल अप्रोच टुवार्ड्स इंडिया। भारतेर इनभेस्टिगेटिव जार्नालिस्ट ज्योतिष यादव तार बई र ए हिस्ट्री अफ इंडियाज कभार्ड अपारेशने एकजन र एजेंटके उद्धृति करे ए कथाटी लिखेछेन। अर्थात बांग्लादेशे एमन कोनो सरकारके र आसते देबे ना जा भारतेर प्रति अनुगत ना। सोजा बांगलाय बोलले भारतेर कथाय उठबोस करबे ना एमन केउकेई बांग्लादेशेर राष्ट्र क्षमताय जेते देबे ना आमादेर र। तबे बांग्लादेशेर राजनीतिर माठे र किन्तु एकला नय। बांग्लादेशेर बैटल ग्राउंडे एदिके सेदिके सीआईए तो आछेई, साथे आछे र एर प्रधान प्रतिद्वंदी पाकिस्तानेर आईएसआई। अनेकेई मने करेन बांग्लादेशेर राजनीति এই তিনটা সংস্থা মূলত নিয়ন্ত্রণ করে। তবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করে বলবো যে কোনো একটা দেশের অভ্যন্তরে ভারতের গোয়েন্দা সংস্থা র কিভাবে কাজ করে। আর এক্সাম্পল হিসাবে আমি বাংলাদেশের উদাহরণ নেব, মানে বাংলাদেশের অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে র কিভাবে কাজ করে আসছে, কারা কারা বাংলাদেশের র এজেন্ট হিসাবে কাজ করছে, সবটাই কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। তবে শুরুর আগে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে, তাই ইউটিউবের মতো প্রকাশ্য প্ল্যাটফর্মে আমি কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা র এর বিষয়ে বিস্তারিতটা খুলে বলবো না। আমি আকার ইঙ্গিতে কিছু কিছু তথ্য আপনাদেরকে জানাবো এবং যে কথাগুলো না বললে না হয় সেগুলোই কিন্তু আপনাদের জানাবো। অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সবটাই বুঝতে পারবেন। বাংলাদেশের অভ্যন্তরে র কিভাবে কাজ করে এটা বুঝতে গেলে আমাদের পুরো বিষয়টাকে দুটো ধাপে ভেঙে আলোচনা করতে হবে। প্রথম ধাপে আমরা জানবো যে র আসলে কিভাবে কাজ করে, মানে র এর অপারেশনাল স্ট্রাকচারটা কীরকম। আর দ্বিতীয় ধাপে আমরা জানবো যে বাংলাদেশের র এর অপারেশনটা কিভাবে চলে, মানে বাংলাদেশের অভ্যন্তরে র এর গতিবিধি কিভাবে হয় এবং বাংলাদেশের র এর এজেন্ট কারা কারা রয়েছে। তো চলুন প্রথম ধাপে আমরা অপারেশনাল স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝে নিই। তবে এই ভিডিওটা শুরু করবার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্টই করব, অবশ্যই ভিডিওটিতে আপনারা একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো চলুন প্রথম ধাপটা আমরা ভালো করে বুঝে নিই। দেখুন, ভারতের এক্সটার্নাল ইন্টেলিজেন্সি এজেন্সি র এর ফুল ফর্ম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এটা একটা সরকারি সংস্থা, আর একটু খুলে বললে এটা পিএমও বা প্রাইম মিনিস্টার অফিসের অধীনে কাজ করে, এরকম একটা সরকারি সংস্থা। তবে যেহেতু এটা একটা সিক্রেট এজেন্সি, তাই এই সংস্থায় কী ধরনের মানুষ কাজ করেন, কিভাবে কাজ করেন, এগুলো নিয়ে কিন্তু প্রায়শই মানুষের মনে অনেক প্রশ্ন, অনেক সন্দেহ থাকে। কারণ একজন সাধারণ মানুষ কিন্তু সারা জীবনে ভারতে প্রায় সব ধরনের সরকারি চাকরিতে চাকরিরত মানুষদেরকে দেখেছেন, কিন্তু কখনো কেউ রয়ে কাজ করেছে এমন মানুষকে দেখেনি। অতএব খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন থাকে, এই যে র এর এজেন্ট এরা কারা, এদের অফিস কোথায়, এই র এর এজেন্টরা কিভাবে রিক্রুট হয়, তারা কিভাবে অন্য দেশে যায়, আর কীভাবেই বা কাজ করে। আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে জানার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলেছি যে র একটা সরকারি প্রতিষ্ঠান, তাই এই সংস্থায় যারা কাজ করেন তাদের একটা বড় অংশ কিন্তু ভারত সরকারের কাছ থেকে বেতন পান। কেন বড় অংশ বলছি? কারণ সবাই কিন্তু বেতন পায় না। যারা বেতন পায় তাদেরকে বলা হয় র এর অফিসার বা র এর কর্মকর্তা। তবে যারা এই র এর সঙ্গে যুক্ত তারা সবাই কিন্তু অফিসার নয়, বিষয়টা একটু পরেই বলছি। তার আগে বলে নিই যে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা র এর চিফ বা প্রধানকে বলা হয় সেক্রেটারি রিসার্চ। সাধারণত এই পদে একজন সিনিয়র আইপিএস বা সিনিয়র আইপিএস এর স্কট কর্মকর্তা নিয়োগ পেয়ে থাকেন। সেক্রেটারি রিসার্চের পর নেক্সট পোস্ট হলো জয়েন্ট সেক্রেটারি। এই জয়েন্ট সেক্রেটারি হলো র এর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট। তবে জয়েন্ট সেক্রেটারিকে সাধারণত কন্ট্রোলার বলা হয়, কারণ তার অধীনে একটা নির্দিষ্ট ডেস্কের দায়িত্ব থাকে। উদাহরণস্বরূপ ধরুন, আফগানিস্তান, পাকিস্তান আর নেপাল নিয়ে একটা ডেস্ক, আবার বাংলাদেশ, মায়ানমার, দক্ষিণ এশিয়া দেশগুলো নিয়ে আরেকটা ডেস্ক, এরকম এক একটা ডেস্কের দায়িত্বে একজন জয়েন্ট সেক্রেটারি স্তরের অফিসার কিন্তু দায়িত্বপ্রাপ্ত থাকেন। আর এ কারণেই তাকে বলা হয় কন্ট্রোলার, কারণ তিনি এই ডেস্কের সমস্ত কার্যকলাপের ওপর নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান করেন। আবার একজন জয়েন্ট সেক্রেটারির অধীনে কয়েকজন প্রধান অফিসার থাকেন যাদেরকে বলা হয় কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার। একজন কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার একটা ডেস্কের অধীনে একটা বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন। ধরুন, একজন জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব হলো সাউথ ইস্ট এশিয়া, এবার এর মধ্যে বাংলাদেশের দায়িত্ব একজন কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার থাকবেন। এই কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার কিন্তু ভারত সরকারের কাছ থেকে নিয়মিত স্যালারি পান, মানে তিনি কিন্তু একজন র এর কর্মকর্তা। আবার একজন হ্যান্ডেলিং অফিসার তার অঞ্চলে, মানে দেশে, ধরুন বাংলাদেশে কাজ করার জন্য এজেন্টকে নিয়োগ করবে। অর্থাৎ একজন কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসারের কাজ হলো এজেন্টদেরকে নিয়োগ করা, তাদেরকে পরিচালনা করা এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেই এজেন্টকে নিয়ন্ত্রণে রাখা। এবার আপনি নিশ্চয়ই
জানতে চাইবেন যে এই এজেন্ট আসলে কারা। দেখুন, এজেন্ট হলো সেই ব্যক্তি যে সাধারণত সেই এলাকারই একজন নাগরিক এবং একজন এজেন্ট, কিন্তু কখনোই রয়ের একজন সরকারি অফিসার নয়। এরা কোনো না কোনো কারণে রয়ের সঙ্গে কাজ করে, আর এর কারণ বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে। কখনো এটা টাকা হতে পারে, কখনো এটা আদর্শ হতে পারে, বা কখনো অন্য কোনো মোটিভেশন থাকতে পারে, বা কখনো কোনো পার্সোনাল ইগো বা পার্সোনাল অ্যাম্বিশনে কিন্তু হতে পারে। কখন কোন এজেন্ট কি মোটিভেশন নিয়ে কাজ করবে সেটা বুঝে নেওয়ার কাজ কিন্তু কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসারের, মানে যিনি এই এজেন্টদেরকে নিয়োগ করবেন। তবে এই এজেন্টদের মোটিভেশন বুঝে নেওয়ার জন্য রয়ের অভ্যন্তরে একটা বিভাগ আছে যার নাম বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি ব্রাঞ্চ বা বিএবি। বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি শাখাটি প্রধানত কেস অফিসারকে সাহায্য করার জন্যই তৈরি, যাতে করে প্রতিটা কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার এজেন্টদের মোটিভেশনটা ঠিকঠাক করে বুঝতে পারে। মানে এজেন্টরা ভারতের জন্য কেন কাজ করতে চায়, তার প্রেরণা কি, সে কি টাকার জন্য কাজ করছে, নাকি অন্য কোনো আদর্শের জন্য কাজ করছে, নাকি তার কোনো পার্সোনাল অ্যাম্বিশন রয়েছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে, এই বিষয়টা বিশ্লেষণ করে বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি অফিসার। এই বিশ্লেষণের উপর ভিত্তি করেই একজন হ্যান্ডেলিং অফিসার বা কেস অফিসার এজেন্টের মোটিভটাকে কন্টিনিউয়াসলি বুঝতে থাকে এবং বিশ্লেষণ করতে থাকে। ক্রমাগত এই বিশ্লেষণ এবং বিহেভিয়ারাল স্টাডি থেকে জানা যায় যে এই এজেন্টকে কতদিন এবং কতটা কাজে লাগানো যেতে পারে। আবার এর মধ্যে দিয়েই আরও একটা বিষয় কিন্তু জানার চেষ্টা করা হয় যে ওই এজেন্ট ডাবল ক্রস করছে না তো, অর্থাৎ আমাদের সঙ্গে কাজ করার সময় একই সঙ্গে শত্রুপক্ষ বা শত্রু গোয়েন্দা সংস্থার সঙ্গেও যুক্ত হয়ে যায়নি তো। এই সমস্ত বিশ্লেষণ করতে থাকে কিন্তু কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার। আশা করি এই অবধি আপনারা বুঝলেন। এবারে আমরা জানবো যে একজন র এজেন্ট কিভাবে একজন অ্যাসেটে পরিণত হয়, মানে কখন একজন র এজেন্ট একটা অ্যাসেটে পরিণত হয় সেই বিষয়টা আর কি। আসলে একজন অ্যাসেটও কিন্তু একজন এজেন্টই হয়। পার্থক্য হলো যখন একজন এজেন্ট দীর্ঘদিন ধরে ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে যুক্ত থাকতে থাকতে খুব কার্যকারী প্রমাণিত হয়, তখন কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার তার উপরে এতটাই ভরসা করতে শুরু করে যে তাকে আরও অনেক উন্নত ধরনের ট্রেনিং দেয়। এই প্রশিক্ষণের সময় এজেন্টকে বিশেষভাবে তৈরি করা হয় যাতে যে কোনো কঠিন অপারেশনের লম্বা সময়ের জন্য তাকে কাজে লাগানো যেতে পারে। যখন কোনো একজন এজেন্ট এই স্তরে পৌঁছে যায় তখন তাকে বলা হয় অ্যাসেট। তবে একজন এজেন্ট অ্যাসেট হবে কিনা সেটা পুরোপুরিভাবে কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। বিষয়টা ওই ব্যক্তির এনগেজমেন্ট এবং বিশ্বাসের উপর নির্ভর করে। আশা করি অ্যাসেট কাকে বলে এটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এই অ্যাসেট নামটা একটু মনে রাখুন, কারণ বাংলাদেশের বিষয়ে আলোচনা করার সময় কিন্তু বারবার এই অ্যাসেট শব্দটা ঘুরে ফিরে আসবে। যাই হোক, আমি শুরুতেই বলেছিলাম যে জয়েন্ট সেক্রেটারির অধীনে দুই ধরনের অফিসার কাজ করে। প্রথম ধরনের অফিসার হলো কেস অফিসার, যার কাজ হলো এজেন্ট এবং এসেটকে পরিচালনা করা। আর দ্বিতীয় ধরনের অফিসার, যার কথা এখন বলবো, সেই অফিসার হলো বিশ্লেষক বা অ্যানালিস্ট। এই বিশ্লেষকরা বেশিরভাগ ক্ষেত্রেই ডেস্কের পেছনে কাজ করেন, মানে গ্রাউন্ড থেকে আসা তথ্য সংগ্রহ করেন এবং সেই তথ্যকে আগের ইন্টেলিজেন্সের রেকর্ডের সাথে মেলান এবং বিশ্লেষণ করেন। সবথেকে গুরুত্বপূর্ণ হলো একজন বিশ্লেষক বা অ্যানালিস্ট কেস অফিসারের সাথে মিলে একটা ইন্টেলিজেন্স এস্টিমেট, যেটাকে আইই বলে, সেই আইই তৈরি করে। এই আইইটাকে জয়েন্ট সেক্রেটারিকে প্রদান করা হয় এবং জয়েন্ট সেক্রেটারি এটাকে রিপোর্ট করে সেক্রেটারি রিসার্চ বা সেক্রেটারি আর্কে। এরপরে সেক্রেটারি আর্ক মানে সেক্রেটারি রিসার্চ এইসব ইন্টেলিজেন্সকে বিশ্লেষণ করে ফাইনালি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে রিপোর্ট করেন। বর্তমানে এই পদে আছেন অজিত দোভাল। যাই হোক, এরপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই সমস্ত ইন্টেলিজেন্সের তথ্য পিএম বা প্রধানমন্ত্রীকে জানায়। তো এই হলো রয়ের অপারেশনাল স্ট্রাকচার। আশা করি আপনারা বুঝলেন। তো চলুন এবারে আমরা দ্বিতীয় ধাপে আলোচনা করি যে বাংলাদেশে এই অপারেশনাল স্ট্রাকচারটা কিভাবে কাজ করে। দেখুন, পৃথিবীর সব দেশের মতোই বাংলাদেশেও আমাদের এজেন্ট এবং অ্যাসেট দুটোই কিন্তু আছে। তবে আমার পক্ষে সরাসরি এদের কারোর নাম কিন্তু মুখে আনা সম্ভব নয়, তবে আকারে ইঙ্গিতে আমি সবটাই বলে দেব, এই কথাটা কিন্তু আমি আপনাদের দিচ্ছি। এই ধরুন, বাংলাদেশে এমন অ্যাসেট আছে যাদেরকে আপাত দৃষ্টিতে বিশ্বাস করা কঠিন যে তিনি একজন অ্যাসেট, কারণ একজন অ্যাসেটকে লম্বা সময় ধরে গড়ে তোলা হয় যাতে করে কোনো লং টার্মে আপাত ডেঞ্জারাস সিচুয়েশনে এরা কাজে আসে। আর এই অ্যাসেটদেরকে এমনভাবেই ক্যাটাগরিজ করা হয় যাতে করে গভর্নমেন্ট এ থাকলেও আমাদের কন্ট্রোলে থাকে, আবার যদি গভর্নমেন্ট এ উল্টে গিয়ে গভর্নমেন্ট বি আসে তখনও যেন সেই গভর্নমেন্ট আমাদের কন্ট্রোলে থাকে। মানে একটা খেলায় টিম এ এবং টিম বি দুই জায়গাতেই কিন্তু আমাদের খেলোয়াড় থাকবে। ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। যেমন যে সময়ে বাংলাদেশের শেখ হাসিনার সরকার খুব ভালোভাবে বাংলাদেশে চলছিল, তখনই কিন্তু আমরা প্ল্যান করে রেখেছিলাম যে যখন হাসিনা সরকারের পতন হবে তখন কে কে ফ্রন্ট রোতে বা সামনের সারিতে আসতে পারে, কার কার ক্ষমতায় আসার সম্ভাবনা কতটা, আর এই সবটাই কিন্তু ভেবে রাখা হয়েছিল, প্ল্যান করে রাখা হয়েছিল। যেমন এক শ্রেণীর লোকেরা বলে বাংলাদেশে বর্তমানে একজন প্রভাবশালী উপদেষ্টা নাকি আমাদের অ্যাসেট, যাকে দীর্ঘ সময় ধরে গড়ে তোলা হয়েছে এবং ইনি একজন অধ্যাপক এবং উপদেষ্টা পদে নিযুক্ত হওয়ার পরে প্রাথমিকভাবে কঠোর ভারত বিরোধিতা করতে শুরু করে, তারপরে একটু আড়াল থাকতে শুরু করে,
আর তারপরে সময় নিয়ে ধৈর্য ধরে উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন পদে একে একে আমাদের পক্ষের লোকজনকে নিয়ে আসতে শুরু করেন, যাতে করে মাথার ওপরে অপদার্থ ইউনূস সরকার থাকলেও পুরো সিস্টেমটাই যেন আমাদের কন্ট্রোলে থাকে। আমি কার দিকে আঙুল তুলছি আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তবে যাই হোক, শুধু এটুকু বলি যে যা কিছু আমরা চোখে দেখি তার সবটাই কিন্তু সত্যি নাও হতে পারে। এমনও তো হতে পারে যেটা আমাদেরকে দেখানো হচ্ছে আমরা ঠিক সেরকমটাই দেখছি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর রোজ হাসিনাকে ফেরত চাইতো। কথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। অথচ ইদানিং কিন্তু তারা শেখ হাসিনাকে আর চাইছে না। মানে এই কয়েক মাসে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ইউনূস সরকারের কিন্তু হাসিনাকে ফেরত চাওয়ার মুখ আর নেই। বিষয়টা কি? বিষয়টা হলো বাংলাদেশের একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া স্পিকার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের আমজনতার বিশ্বাস অর্জন করেছে, আর তার উস্কানিতেই নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। বাংলাদেশে এমন একটা ঐতিহ্যবাহী বিল্ডিংকে ভেঙে ফেলা হয়েছে যাতে করে মোহাম্মদ ইউনূসের হাসিনাকে ফেরত চাওয়ার আর কোনো রকমের মুখ না থাকে। শুধু এখানেই শেষ নয়, এক শ্রেণীর লোকেরা বলে যে হাসিনার পরবর্তী সময়ে এই প্রভাবশালী স্পিকার ক্রমাগত তার সুকৌশলী ভাষণবাজির মাধ্যমে প্রথমে উপদেষ্টা মণ্ডলীকে সমর্থন করেছে, তারপর উপদেষ্টা মণ্ডলীকে ক্রমাগত মিসগাইড করে গেছে, আর এখন রোজ এই উপদেষ্টা সরকারের বিরুদ্ধে পাবলিককে রীতিমতো খেপিয়ে তুলছে। মানে ক্রমাগত খুব সুকৌশলী ভাষণবাজি করে বাংলাদেশের অভ্যন্তরে ইউনূস বিরোধী মনোভাব তৈরি করে ফেলেছে এবং অবশ্যই এমন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে যেটা আসলে আমাদের পক্ষেই যাচ্ছে। এক শ্রেণীর লোকেরা বলে যে ভালো করে পর্যবেক্ষণ করলেই নাকি বোঝা যায় ইনি বাংলাদেশের কাছে মামা শকুনির মতো, বাংলাদেশকে সদা সর্বদা এমন কুবুদ্ধি দিয়ে যাচ্ছে যাতে বাংলাদেশকে সারা বছর অস্থিতিশীল করে রাখা যায়। আবার নিন্দুকেরা এও বলে যে বাংলাদেশের সেনাবাহিনীতে এমন অনেক অফিসার রয়েছে যারা অনেক সিনিয়রকে টপকে উচ্চ সেনাপদে অধিষ্ঠিত হয়েছেন। আমি কোন উচ্চ পদকে ইঙ্গিত করছি এটা কিন্তু আপনাদের একটু বুঝে নিতে হবে। এই সেনা অফিসাররা আসলে দীর্ঘ সময় ধরে গড়ে তোলা আমাদের রয়ের এক একজন অ্যাসেট, যারা দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পাঠানোর ব্যবস্থা করেছিল এবং শেষ প্রায় 1 বছর ধরে আমাদের স্বার্থেই কাজ করে যাচ্ছে। আমি কিন্তু তাদের নাম বলতে চাই না। অথচ নিন্দুকেরা বলে বাংলাদেশের 2 জন ধনকুবের মানে খুব বড় মাপের ইন্ডাস্ট্রিয়ালিস্টও কিন্তু আমাদের অ্যাসেট। এদের দুজনেই খুব গরিব অবস্থা থেকে আজকের এই ধনকুবেরে পরিণত হয়েছে। আসলে প্রাথমিক জীবনে এজেন্ট হিসাবে পরবর্তীতে এমন বিশ্বাসযোগ্য অ্যাসেটে পরিণত হয়েছে যে এদেরকে ধনী বানানো হয়েছে, যাতে করে ধনী হওয়ার কারণে এরা বাংলাদেশের সমাজে প্রভাবশালী হয় আর সেই প্রভাবকে দীর্ঘ সময় ধরে আমাদের পক্ষে কাজে লাগানো যায়। যেমন একজন ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বড় ফান্ড করেছিলেন। নিন্দুকেরা বলেন যে তিনিও একজন অ্যাসেট। এখন আপনিও প্রশ্ন করতেই পারেন যে হাসিনা বিরোধী ফান্ড কেন করবে? হাসিনা তো আমাদের পক্ষেরই লোক। দেখুন, পক্ষের লোক যখন ক্ষমতায় থাকে না তখন নতুন পক্ষে নিজের লোক ঢুকিয়ে দেওয়াটাই কিন্তু রাজনীতি। নিন্দুকেরা বলে এভাবেই সাপ হয়ে দংশন করে ওজা হয়ে ঝাড়ানোর মধ্যে দিয়েই দেশে দেশে আসল গেমটা খেলে দেওয়া হয়। অতএব আম বাংলাদেশিরা যতই লাফালাফি করুক, বাংলাদেশের পুরো সিস্টেমটা এখনও আমাদের নিয়ন্ত্রণেই এবং আগামী 200 বছর আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। কারণ আজকে যে ছেলেটা সারা বাংলাদেশে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হবে সেই ছেলেটা কিন্তু আমাদের রাডারে রয়েছে। আজকের দিনে যে ছেলেটা সাধারণ সেনা হিসাবে বাংলাদেশের আর্মিতে যোগ দিয়েছে অথচ আগামী দিনে উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেও কিন্তু আমাদের রাডারে রয়েছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কাল যে ছেলেটা অ্যাকাউন্ট ওপেন করলো অথচ যার মধ্যে সম্ভাবনার ঝলক রয়েছে, সেও কিন্তু আমাদের চোখে চোখে আছে, আমাদের নজরে রয়েছে। এদেরকে বারবার বিশ্লেষণ করে এদের মোটিভটাকে খুঁজে বের করতে হবে, আর মোটিভ বুঝে এদের মধ্যে থেকেই আমাদের আগামীর এজেন্ট তৈরি করতে হবে, আর এই এজেন্টদের মধ্যে থেকেই আমাদের আগামীর অ্যাসেটকে তৈরি করতে হবে। আর এভাবেই সারা বাংলাদেশে এমন কোনো ক্ষেত্র থাকবে না যেখানে আমাদের অ্যাসেট থাকবে না। অতএব আমরা আগামী 200 বছরের প্ল্যান করে এগোচ্ছি। একটু একটু ভালো সময় খারাপ সময় এটা তো আসবেই, আর এটাই স্বাভাবিক। সব কিছু নিয়েই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আগামী 100 বছরের মধ্যেই অখণ্ড ভারত আমরা প্রতিষ্ঠা করব, এটাই কিন্তু আমাদের নিয়তি। আশা করি আপনারা প্রত্যেকেই এই ব্যাপারে আমার সঙ্গে একমত হবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।